এক নারীর গর্ভে একসঙ্গে দুই সন্তানের জন্ম মানে দুজনের সঙ্গে যৌন সঙ্গম। সকলেই এটা বিশ্বাস করে। দুজন সন্তানের জন্যে দুজন বাবা। এ যুক্তিটা এত বেশি প্রবল যে এর বিরুদ্ধে কেউ মাথা তুলতে পারেনি। আর সঙ্গত কারণেই সমাজ থেকে ব্যভিচার দূর করার জন্য রয়েছে কঠিন শাস্তি। প্রিয় শ্রোতা, শুনছিলেন উপন্যাস নীল ময়ূরের যৌবন এর ৮ম পর্বের অংশবিশেষ। চলুন এবার মূল উপন্যাসে যাই। শুনতে থাকি উপন্যাস নীল ময়ূরের যৌবন ৮ম পর্ব। কার্তিকের শুরু। হিমে কুঁকড়ে যায় শরীর। ভোরের কুয়াশা নদীর উপর দুধের ঘন স্বরের মতো। দু হাত দূরেও কিছু দেখা যায় না। বেলা করে ঘাটে আসি ডম্বি। কাঁথা ছেড়ে উঠতেই ইচ্ছে করে না। মালসায় কয়লার আগুন রেখে ঘরটা গরম রাখে। ঘরের ওই ওমের সঙ্গে বাইরের অনেক তফাত। বাইরে বেরুলেই নাক কান দিয়ে পিনপিনে হিম ঢুকে গিয়ে ভেতরটা জমিয়ে ফেলে। ওর বেশ কষ্ট হয়। বারুয়া মাঝি তো সূর্য ওঠার পরও কান মাথা চাদরে মুড়ে রাখে। তবুও এ মাসটা ডম্বির ভীষণ পছন্দ। আরও পছন্দ এ মাসের সুখরাত্রি ব্রত উৎসব, গ্রামের সবারই প্রিয় উৎসব। ভোরে বাড়ি বাড়ি অতিথি অর্চনা হয়। কপালে চন্দনের ফোঁটা, একটি সুগন্ধি ফুল আর হাতের তালুতে দই। এ দিয়ে সবাইকে বরণ করা হয়। এর আগের দিন সন্ধ্যায় রাজাবাড়িতে গাঁয়ের সবার নিমন্ত্রণ থাকে। খাওয়ার আগে পায় কর্পূর মেশানো সুগন্ধি জল। খাওয়ার শেষে মশলাযুক্ত পানের খিলি। মাঝখানে কাগনি ধানের ভাতের সঙ্গে দই আর রাই সরিষায় তৈরি ভীষণ ঝাল দেওয়া ছাগলের মাংস। খাবার জন্য সারা বছর সবার প্রতীক্ষা থাকে। যত ইচ্ছে পেট পুরে খাওয়া যায়। সন্ধে হতেই দলে দলে বেরিয়ে যায় নারী পুরুষ ছেলে মেয়ে। একদল খেয়ে এলে আরেক দল যায়। এই একটা দিন বারুয়া মাঝির পারাপারের কড়ি আসে রাজকোষ থেকে। ডম্বি এদিন নৌকা বায় না। এ দিনটি কেন ওর প্রিয় ভাবতে গিয়ে ডম্বির মনে হয় এ উৎসবের বড় আকর্ষণ চন্দনের ফোঁটা, সুগন্ধি ফুল আর হাতের তালুর দই। চৈত্র মাসের কাম উৎসবও ওর এত প্রিয় নয়। এ উৎসবের পবিত্রতা আছে, মনকে ভগবানের কাছে নিয়ে যায়। সবার মঙ্গলের জন্য প্রার্থনা করতে ভালো লাগে। নাচ গান বাদ্যে গাঁ মুখরিত হয়। গত বছর কানুকে একটা চমৎকার চুমকুড়ি ফুল দিয়েছিল। তাছাড়া কপালে চন্দনের ফোঁটা দিতে কি যে আরাম। মনে হয় সব কিছু এক অন্যরকম নদী হয়ে বইছে। যে নদীর জলে আশ্চর্য গন্ধ, দিক বিদিক মাতিয়ে রাখে। ডম্বি সে নদীতে একলা নৌকা বায়। ঢালু কুলে গুণ টানে। কেউ আর কোথাও নেই। এবছর কানুর জন্য একটা গোলাপ রেখেছে। অনেক কষ্ট হয়েছে জোগাড় করতে। বেশিরভাগ বাড়িতেই তো জবা থাকে। দেখতে দেখতে দিনটি এসে যায়। ভোর রাতে সবরীর ঘুম ভেঙে গেলে ও কানুকে জড়িয়ে ধরে। আগের দিন রাতে চন্দন ঘষে রেখেছে। দুটো খুব সুন্দর হলুদ আর লাল মেশানো সুন্দা ফুল খুঁজে এনে কলাপাতায় করে শিশিরে রেখে দিয়েছে। দই বানিয়েছে। কানহুপাদ বুকের নিচে বালিশটা টানতে টানতে বলে, আজ সোহাগটা একটু বেশি মনে হচ্ছে। কেন, কখনো কি কম দেখেছ? অনেক দেখেছি। কখনো কমতে কমতে এতই কমে যায় যে। সবরই মুখ চেপে ধরে। দেখো, মিছে কথা বলো না। মিছে বুঝি? তা নয় তো কি। ঠিক আছে, মিছে না হলে আজকে আরো কিছু হোক। এজন্যই ভনিতা। কানহুপাদ মিটমিটিয়ে হাসে।
বুকের নিচ থেকে বালিশটা সরিয়ে দেয়। শবরীর ঘন কালো একরাশ চুল বিছানায় ছড়িয়ে পড়ে। ধাতুর খাটে দুজন মানুষ শান্ত হয়ে যাবার আগে ভাবে কানুটা সাংঘাতিক, হুটুপুটিতে ওস্তাদ। কানু ভাবে শবরী সব ব্যাপারগুলো নিখুঁত বোঝে। রাজা ওকে রাজদরবারটা সাজিয়ে তোলার কাজ দিতে পারত। ভোরের আঁধার ছুটতে না ছুটতে পটহ মাদল বেজে ওঠে দ্রিম দ্রিম, যেন ঘোষণায় মুখরিত। আজ সুখরাত্রি ব্রত, পূর্বাসী ওঠো জাগো। দুদিন কোনো কাজ নেই, কেবল নাচ গান হল্লা। রাজবাড়িতে নেমন্তন্ন খাওয়া। ছোট ছোট ছেলে মেয়েদের দল ছুটে আসে। উদ্দাম নাচে ডম্বি। ও আজ ঘাটে যাবে না, নৌকা বাইবে না, জায়গায় জায়গায় নাচবে। ধাতুর খাটে শুয়ে থেকে কানহুপাদ ভাবে ডম্বি দিনভর নাচে বলেই সুখরাত্রি ব্রত আকাঙ্ক্ষিত। ওর কাছ থেকে পাওয়া ছোট্ট একটি ফুল সারা বছর ওকে গন্ধ দেয়। এই ছোটখাটো সুখের অনুভূতিগুলো বাঁচিয়ে রাখার সহায়ক। শবরী ভাবে আজ কানুর দরবারে যেতে হবে না। কানু সারাদিন ঘরে থাকে বলে সুখরাত্রি ব্রত এত সুন্দর। আজ সারা গায়ে চন্দন লেপে দেব। নাচের মাঝে মাঝে ডম্বির মন ব্যাকুল হয়ে ওঠে। কাল ভোর ছাড়া কানুর কপালে চন্দন দেয়া যাবে না। এই উন্মুখ প্রতীক্ষাটুকু আছে বলেই ওর সবকিছু সার্থক মনে হয়। বাজনার শব্দে সবাই পথে নেমে আসে। ডম্বির নাচের ফাঁকে ছোট ছেলেমেয়েরা গান গায়। গাইতে গাইতে পথে চলে। দেশাখের চঞ্চল চোখ বিশাখাকে খুঁজে। বিশাখাকে নিয়ে দূরের পাহাড়ে যাবে, আজ কোনো কিছুতেই মানা নেই। তীর ধনুকে বিশাখার হাত বেশ পাকা হয়ে উঠেছে। এত তাড়াতাড়ি শিখতে পারবে দেশাখ নিজেও ভাবেনি। বিশাখার আজ ঘুঘু মারার পরীক্ষা, কিন্তু ওকে কোথাও খুঁজে পায় না। ওকে এখনো ঘর থেকে নামেনি। গত বছর দুজনে সন্ধ্যায় বাজি ধরেছিল যে কে আগে নামতে পারে। বিশাখার সঙ্গে দেশাখ কোনোদিন পারেনি। তখন ও রেগে যেত, তুমি কি রাতে ঘুমাও না? ঘুমোই, কিন্তু ঠিক সময় আবার ঘুম ভাঙে। আমি মন্ত্র পড়ে ঘুমাই। কচু। দেশাখ ভেংচি কাটে। বিশাখা খিলখিল শব্দে হাসে। রাগলে তোমাকে ভালো দেখায়। দেশাখ বিশাখার চুল টেনে ধরে। উফ, ছাড়ো। আগে বলো সামনের বার আমার আগে আসবে না। ঠিক আছে, আসব না। কিন্তু বিশাখা কোনোবার সে কথা মনে রাখেনি। প্রত্যেকবার আগে এসে হাজির হতো, কিন্তু আজ কি হলো? এখন অবশ্য ও আগের মতো চঞ্চল নেই, অনেক গম্ভীর হয়ে গেছে। শরীর ভারী হয়েছে, চোখে বুনো দৃষ্টি ঝলসে ওঠে। দেখলে আবেগ উথলে ওঠে। দেশাখ তখন দলছুট হয়ে বিশাখার বাড়ির দিকে যায়। কার্তিকের এই হিমেল ভোরের সুখরাত্রি ব্রতের উৎসবে ওর মন বিষণ্ণ হয়ে ওঠে। জীবনের অনেক গোঁজামিল এখন ওকে ভাবায়, কিন্তু প্রতিকারের পথ খুঁজে পায় না বলে মেজাজ খিঁচড়ে থাকে। বিশাখাদের বাড়ি পর্যন্ত যেতে হয় না, মাঝপথে ওর সঙ্গে দেখা হয়। বিশাখা ছুটতে ছুটতে আসে। আজ তুমি জিতে গেছো, বিশাখা তরবরিয়ে কথা বলে। দেশাখকে অপ্রত্যাশিতভাবে পেয়ে যাবার ফলে কিছুটা বিহ্বল। দেশাখ এক দৃষ্টে ওর দিকে তাকিয়ে থাকে। ঘুম থেকে উঠে আসার দরুন আশ্চর্য সতেজ। কোনো বিষণ্ণতা যেন ওর পবিত্রতা নষ্ট করেনি। তোমার আজ দেরি কেন বিশাখা? কাল রাতে বাবার অসুখ ভীষণ বেড়ে গিয়েছিল। আমি, মা কেউই ঘুমায়নি। ভোর রাতে একটু শুয়েছিলাম, তাই ঘুম ভাঙেনি। বাবা এখন কেমন? ভালো। মা বললেন আমাকে উৎসবে যেতে। উফ, তোমাকে এখানে না পেলে আমার যে কি খারাপ লাগতো। দেখলে তো
তোমার মনের কথা আমি সব টের পাই। চলো। ও মা, উল্টো দিকে যাচ্ছ যে? না, উৎসবের দলের সঙ্গে আমরা থাকব না। তুমি আর আমি সারাদিন একসঙ্গে কাটাবো। সত্যি খুব মজা হবে। দুজনে হাত ধরে পাহাড়ের দিকে হাঁটতে থাকে। দেশাক, তোমাকে না পেলে আমার দিনগুলো অন্যরকম হতো। কেমন? জানো, মাঝে মাঝে মনে হয় আমার জন্যে কোথাও কোনো আনন্দ নেই। থাক, এসব কথা ভাবতে নেই। শুধু তোমার কাছে এলে সবকিছু অন্যরকম হয়ে যায়। দেখো বিশাখা, আমরা অনেক দূর চলে এসেছি। সত্যিই তো, পটহ মাদলের শব্দ আর নেই। তোমার ভালো লাগছে না? হ্যাঁ। চলো, দৌড়াই। না, আস্তে আস্তে যাব। দৌড়ালে তাড়াতাড়ি ফুরিয়ে যায়। তবে থাক, আজ আমরা কি করব দেশাক? খেলবো। কি খেলা? মিছিমিছি খেলা। দেশাখের মনে হয় বিশাখার শরীরে নতুন ঘাসের গন্ধ ভোঁ ভোঁ করে দৌড়াচ্ছে। একটু পর ওরা একটা বড় টিলার আড়ালে চলে যাবে। আর সেখানে গেলেই সবকিছু থেকে আড়াল হয়ে যাবে ওরা। তখন বিশাখার শরীরের ভোঁ ভোঁ করা গন্ধটাকে দেশাক ধরে ফেলতে পারবে। পটহ মাদলের ঝংকারে ডম্বির উদ্দাম নৃত্য সমগ্র পল্লী মাতিয়ে তোলে। কেউ আর ঘরে নেই, সবাই পথে নেমে এসেছে। যার যা ইচ্ছে মতো হাসছে, গাইছে, নাচছে। ফুর্তির শেষ নেই। কারো ঘরেই আজ রান্না হবে না। ফলমূল, বাসি খাবার যা সামান্য কিছু খেয়ে দুপুর কাটিয়ে দেবে। তারপর বিকেল পড়লেই ছুটবে রাজবাড়ির দিকে। কানহুপাদ পথের ধারে দাঁড়িয়ে থেকে অবাক হয়ে দেখছে ডম্বির প্রাণশক্তি। একটুও ক্লান্তি নেই, যেখানে সেখানে নেচেই চলেছে। সবরই কোথায় যেন বেরিয়েছে। কানহুপাদ ঘুরে ফিরে আবার ঘরে চলে আসে। পাখির পালকের কলমটা বেড়া থেকে নামিয়ে লিখতে বসে। মনে হয় লেখার জন্যে মনের ভেতর অনুকূল পরিবেশ। ডম্বির উদ্দাম নাচের ছন্দের মতো পংক্তি আসছে। ভবনির্বাণে পরহমাদলা, মনবপন বেনি করগুকশালা, জ জ দুন্দুহি সাদ উসলিয়া, কানহু ডম্বি বিবাহে চলিয়া। এই পংক্তিটা লিখে হেসে ফেলে কানহুপাদ। মনের বিচিত্র আনাগোনায় কখনো মুগ্ধ হয়, কখনো শঙ্কিত। কলম ছেড়ে ঘরে পায়চারি করে। বাজনা খুব মৃদু শব্দে আসছে। সবরই যে কোথায় গেল। জানলার ধারে দাঁড়িয়ে দূরের পাহাড়ের দিকে তাকিয়ে থাকে। কুক্কুরিপাদ এখন ওখানে কি করছে? ইদানিং লুইপা আর বিরুয়া বেশ ভালো গীত লিখছে। ওদের কয়েকটা গীত কানহুপাদ দেখেছে। ওদের উপলব্ধি তীক্ষ্ণ, নিজেদের পারিপার্শ্বিক সম্পর্কে অত্যন্ত সচেতন। ওদের লেখা গভীর প্রত্যয়নিষ্ঠ। কানহুপাদের এই ভেবে ভালো লাগে যে ওর চারপাশের মানুষগুলো ধারালো হয়ে উঠছে। ভাবতে ভাবতে নিজের ভেতরের আবেগটা মুহূর্তে চঞ্চনিয়ে ওঠে। ও আবার হরিণের চামড়ার উপর উপুড় হয়ে পড়ে। ডম্বি বিবহি আহারিয়ু জাম, যৌতুককে কি আন্তুধাম, অহনিশি সুর অপসঙ্গে যা, জৈনি জালে রয়নি পোহা। পংক্তিগুলো গুনগুনিয়ে গায় কানহুপাদ। সুরটা ঠিক করে। ভেবে পায় না কি করে লিখে ফেলল যে ডম্বিকে বিয়ে করে পুনর্জন্ম হলো। হ্যাঁ, আরেক জন্মের ও ওকে চাইবে। কখনো কারো সঙ্গে এমন দেরিতে সখ্য গড়ে ওঠে যে তখন আর সময় থাকে না। তখন কেবলই বুক ভেঙে দীর্ঘশ্বাস আসে। কেবলই পিছন ফিরে তাকাতে হয়। ও বিড়বিড়িয়ে বলে, যার এত দুর্বার আকর্ষণ তাকে উপেক্ষা করা সহজ নয়। শেষের পংক্তি দুটোর জন্যে ওকে আর ভাবতে হয় না। ডম্বিয়ের সঙ্গে জয়ী রত্ত,
খন ন ছাড় অ সহজ উন্মত্ত। ডম্বির সঙ্গে যে যোগী অনুরক্ত হয়, ক্ষণমাত্র সে সেই ডম্বিকে ছাড়ে না। পুরো গীতটা লেখার পর শরীর কেমন অবশ লাগে, উঠতে ইচ্ছে করে না। হরিণের চামড়ার উপর টান টান হয়ে শুয়ে থাকে, মনে হয় বুকের নিচ দিয়ে ভীষণ শীতল এক জলের রেখা গড়িয়ে যাচ্ছে। কার্তিকের দুপুর কবুতরের বুক হয়ে ছড়ায়। গায়ের কুটুটুটু ঝেড়ে উঠে বসে বিশাখা। অর্জুনের গাছের কালো গোটাগুলো সবখানে ছড়িয়ে আছে। দেশাক অনেকগুলো জড়ো করেছিল, এখন একটা দুটো করে এদিক ওদিক ছুঁড়ে মারে। কনুইতে ভর দিয়ে কাত হয়ে শুয়ে আছে ও। বিশাখা নখ দিয়ে মাটি খোঁড়ে। আনত দৃষ্টিতে ঘাসের বেগুনি ফুলের স্নিগ্ধতা। সংসার মানেই কেবল বাবার অসুখ নয়, এ বোধ থেকে ছাড়া পাবার দরুন ওর দৃষ্টি, নিঃশ্বাস, বুকের উঠানামা আমূল পাল্টে যায়। অকারণে দেশাখকে চুল ধরে টানে। আমি আর এখান থেকে বাড়ি ফিরব না। ইস, এ যেন আমার রাজ্য, যেমন খুশি তেমন চাইলেই হলো আর কি। দেশাখ কপট ভেঙচিতে বিশাখার পায়ের আঙুল ধরে নাড়া দেয়। এটা যদি আমাদের বাড়ি হতো। আবার মিছে ভাবনা। ভাবতে দোষ কি? কষ্ট বাড়ে, মিছিমিছি নিজেকে কষ্ট দেয়া হয়। আমরা কেন নিজেদের ইচ্ছে মতো থাকতে পারি না? রাজার আইন কেবল আমাদের পিছু পিছু ছোটে। তখনই দেশাখের বুক গোল হয়ে ওঠে। ও বুঝতে পারে বহু লোক একসঙ্গে হইচই করছে সেখানে। ওর একটা স্বপ্ন আছে, সেজন্যে ও তৈরি হচ্ছে। প্রতীক, মিহির, খিন্তি, বিপিন অরুণকে ধনুক ছোড়া শেখাচ্ছে। আস্তে আস্তে আরও বাড়বে, বাড়তে বাড়তে হাজার হবে। তখন ও ডাক দেবে, ভয়ানক একটা ডাক। সে হাঁকে মন্ত্রমুগ্ধের মতো, সকলে ছুটবে ওর পিছু পিছু। সকলে জানবে লক্ষ্যটা কোথায়, লক্ষ্যটা কি। বিশাখা থাকবে ওর পাশে। বিশাখা চমৎকার শিখেছে। এই, কি ভাবছ? বিশাখা ওকে নাড়া দেয়। ও ভীষণ ছেলে মানুষ হয়ে গেছে, খুশির সীমা পরিসীমা নেই। বিশাখা, দেশাখ গম্ভীর হয়ে ডাকে। কি বলো? ধরো এই বনটা আমাদের রাজ্য, গাছপালা, পশু পাখি সব প্রজা, তুমি আমার রানী। বিশাখা খিলখিলিয়ে হেসে ওঠে। হাসছ যে? বারে, আমি রানীই তো। এটা আবার বলতে হবে নাকি? ওহ, খুব বিশ্বাস। যদি না করি? তোমার মুন্ডু কাটা যাবে। সত্যি পারবে? দেশাখ ওকে কাছে টানে। আমার উপর তোমার এমন জোর যেন সব সময় থাকে বিশাখা। বিশাখা কিছুটা আদুরে গলায় বলে, কিন্তু রাজা রানী এসব আমার একটুও ভালো লাগে না। তুমি রাজা, অন্য কাউকে বানিয়ে দিও। তুমি আমি যেমন আছি তেমন থাকব। বনে বনে ঘুরব আর পাখি ধরব, যেমন খুশি তেমন। কেউ শাসন করতে আসবে না। দেশাখ কথা বলে না, ঘাসের ডগা চিবুতে থাকে। কি পছন্দ হলো না? বনে বনে ঘুরলেই চলবে না, প্রজাদের সুখ শান্তির ব্যবস্থা করতে হবে, বুঝলে রানী? রানী নয়, বলো রাজমহিষী। দেশাখ ঘাসের ডগা ছুঁড়ে ফেলে। সূর্যের খড়খড়ে তেজ অর্জুন গাছের মাথায়। বনটা নিথর। এত দূরে পটহ মাদলের শব্দ নেই। স্বপ্ন দেখতে দেখতে এক বিশাল প্রান্তরে এসে যায়। বিশাখা আর কোথাও নেই। সে প্রান্তরের বুকের উপর 101টা ঘোড়া দৌড়ে যায়। নড়ে ওঠে আবার, শান্ত হয় বিশাখা। মনে মনে প্রার্থনা করে অর্জুন গাছের ছায়াটা রাতের আঁধার হোক। ডালপালা চাঁচর বেড়ার ঘর, কিন্তু বেশি ভাবতে পারে না। দেশাখ ওকে দ্রুতগামী ঘোড়ার পিঠে উঠিয়ে নেয়। সময়ের গতি ওরা রুখতে পারে না।
দুপুর গড়িয়ে বিকেল হয়। ওদের মনের ইচ্ছে দুপুরটা একটু থামলে পারত। দুপুরের পর থেকেই ডম্বি নৌকা নিয়ে বসে। বারোয়া মাঝি ওর কাছ থেকে ছুটি নিয়ে মেয়ের বাড়ি গেছে। একবেলা নেচে এখন শান্ত ডম্বির মন। ভালোই লাগছে বিনে করিতে পার করতে। আজ আর কোনো পারাপার নয়, সবার যাত্রা একদিকে। ছোটরা বেশি খুশি, লাফিয়ে লাফিয়ে নৌকায় উঠে। মাসি আজ আর আমাদের মানা করতে পারবে না। ডম্বি হাসে। অনেকদিন কাউকে নৌকায় উঠায় না, কেউ এলে ভাগিয়ে দেয়, নইলে ওরা বড্ড জ্বালাতন করে। ডম্বি লক্ষ্য করে সকলের চোখে মুখে চকচকে খুশি। সামান্য খেয়ে না খেয়ে আধপেটা খেয়ে যাদের দিন কাটে তাদের জন্য এ উৎসব বিরাট আয়োজন। লোক পার করতে করতে শেষ বিকেল হয়ে যায়, তবু কানু আসে না। ডম্বি কেমন অবসন্ন বোধ করে। তবে কি কানু যাবে না? পরক্ষণে খুশি হয়, হাত পা ছাড়িয়ে নৌকার উপর বসে পড়ে। কানু নিশ্চয়ই যাবে না, না যাওয়াই ভালো। যাদের হাতে এত অপমান, একদিনের ওই অন্ন কি সে ক্ষতি পুষিয়ে দিতে পারে? তখনই বিশাখাকে ঘরে পৌঁছে দিয়ে ঘাটে আসে দেশাক। ও নিজেও যাবে না। বুকটায় চড়চড় আওয়াজ হয়। রাইসরিষা আর দইয়ের রাধা ছাগো মাংসের আকর্ষণ গতবার পর্যন্ত ছিল, এবার আর নেই। মনে করলেই শরীরে বমির ভাব হয়। ডম্বিকে হাত পা ছড়িয়ে বসে থাকতে দেখে খুশি হয়। অন্তত কথা বলার লোক পাওয়া গেল। জানে ঘরে ফিরে কাউকে পাবে না, সবাই এতক্ষণে চলে গেছে। বিশাখাও যাবার জন্যে ছটফট করছিল, কিন্তু শেষ পর্যন্ত দেশাখের যুক্তি মেনেছে। ও লাফিয়ে নৌকায় উঠে বসে। মৃদু ঢেউয়ে নৌকা এপাশ ওপাশ করে। ডম্বি নিজেকে গুছিয়ে নেয়। কাছি খুলব? না। যাবে না? না। খাবে কি? নদীর জল। ডম্বি খিলখিলিয়ে হাসে। বাবা, কথা তো না যেন একদম খটখট শব্দ। শুনলে কি প্রাণ জুড়ায়? একদম না। তাহলে আর কি? তাছাড়া তোমাকে খুশি করা কার সাধ্যি? এক কানুদা কেবল পারে। অন্ধকারে ডম্বির মুখে আলো ছলকে যায়। কে বলল তোমাকে? বলবে আবার কে? চোখে দেখলে সব বুঝি। বলো সত্যি কিনা। অত কথা জানি না। জানো সবই, বলবে না। আজ সারাদিন কোথায় ছিলে? দেখলাম না যে। আমার কথা কি তোমার মনে হয়? বারে, হবে না কেন? কি জানি বাপু, তোমার কি আর অন্যদিকে চোখ দেবার সময় আছে? ডম্বি উত্তর দেয় না। দেশাখের কথাগুলো মনের মধ্যে নেড়েচেড়ে উপভোগ করে। দেশাখের কথাগুলো যদি সব দিক দিয়ে সত্য হতো, যদি সামাজিক জীবনে সবরই না হয়ে মল্লারই হতো কানহুপাদের সঙ্গী। না, বেশি কিছু ভাবতে ভালো লাগে না, কষ্ট বাড়ে, একটা বাজে কষ্ট। তুমি কি যাবে না দেশাক? তুমি তো যাওনি। তাই তো বলি, অন্ধকারে কথা বলে কে? ঠিকই ভেবেছি যে তোমরা। কানুদা, তুমি তুমি যাওনি? কানহুপাদ লাফিয়ে নৌকায় উঠে। দেশাক সরবে বলে, তাহলে আমরা অনেকেই যাইনি। অনেক নয় দেশাক, গুটি কয়েক। সামনের সুখব্রত রাত্রি উৎসবে কেউ যাবে না কানুদা। না গেলে রাজার লোক ধরে নিয়ে যাবে, নইলে যে দুস্থ খাওয়ানোর পুণ্য পাবে না রাজা। কানহুপাদ তীক্ষ্ণ স্বরে হেসে ওঠে। কেউ আর কথা বলতে পারে না। দেশাক জানে এটাই চরম কথা। না গেলে রাজার লোক বেঁধে নিয়ে যাবে। পুণ্য অর্জনের এমন মহান সুযোগ কিছুতেই ছাড়বে না। পাড়াটা আজ একদম শুনশান। কুকুরের ডাকও কোথাও নেই। ফিকে চাঁদের আলো চারিদিকে। টুকরো টুকরো মেঘের ইতস্তত ভ্রমণ। বাতাস নেই, কেমন দম ধরা গুমট ভাব। কানহুপাদ চিৎপাত শুয়ে পড়ে দেশাখের গা ঘেঁষে। ঘরে ভালো লাগছিল না,
তাই বেরিয়ে এলাম। ভাবিনি তোমাদের পাবো। আমরা কেউ কারো সঙ্গে যোগাযোগ করিনি, তবু আমরা এক জায়গায় এসে গেলাম কি করে কানুদা? লক্ষ্য যখন এক হয় তখন কেউ কাউকে ডাকে না রে দেশাক। সবাই আপনা আপনি এসে জড়ো হয়। হবে হয়তো, দেশাক সাহসী কণ্ঠে বলে। নদীর পানিতে পা ডুবিয়ে দেয়। গুনগুন করে গান গায় মল্লারি। তিনজনে কেউ আর কোনো কথা বলে না, অথচ একই ভাবনায় তিনজনের হৃদয় মুহূর্তে মুহূর্তে একে অপরের মধ্যে ঢুকে যায়। কখনো ডম্বির হৃদয় কানহুপাদের হয়, কখনো দেশাখের হৃদয় ডম্বির, কখনো কানহুপাদের হৃদয় দেশাখের। তিনজনের সচল আনাগোনায় তারা অনুধাবনের একই লক্ষ্যে ক্রমাগত ছুটতে থাকে। হঠাৎ করে ডম্বি কোমর থেকে একটা ছুরি টেনে বের করে। দেশাক চমকে তাকায়। ওটা কি, চেনো না? ডম্বি জোরে হাসে। কানহুপাদ লাফ দিয়ে উঠে বসে, ডম্বির হাতটা মুচড়ে ধরে। এটা দিয়ে কি হবে? আমার বুকে একটা প্রতিশোধের আগুন জ্বলে। কি বলছো ডম্বি? এত কথা জানতে চাও কেন দেশাক? ডম্বি আবার হাসিতে গড়িয়ে পড়ে। নদীর বুকে ছপ ছপ শব্দ। একটা নৌকা চলে যাচ্ছে। কানহুপাদ অন্ধকারেও যেন মল্লারের দৃষ্টি দেখতে পায়। তীব্র সে দৃষ্টি আগুনের চাইতেও বেশি, আগুনের চাইতেও সর্বনাশী। কানহুপাদ দেখল দেশাখের হাতে তীর ধনুক, ডম্বির হাতে ছুরি, আর ওর হাতে কলম। পরিবেশটা কেমন সুন্দরভাবে ঘনীভূত হচ্ছে। তারপর ফাটবে, ফেটে চৌচির হবে। আস্তে আস্তে ডম্বির হাসি থেমে যায়। ওপার পারে লোক এসেছে, ওকে ডাকছে। দেশাক আর কানহুপাদ লাফ দিয়ে পাড়ে নামে। ডম্বি কাশি খুলে নৌকা বায়। কানহুপাদ এবং দেশাক এলোমেলো হাঁটতে থাকে। দুজনে মগ্ন হয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করে। হঠাৎ করেই শুনতে পায় বিলাপের ধ্বনি আসছে। কে দেশাক? জানি না তো, চলো দেখি। দুজনে এগোয় এবং ভানুমতিদের বাড়িতে এসে থামে। ভানুমতির মা বিনিয়ে বিনিয়ে কাঁদছে। সুখব্রত রাত্রি উৎসব সন্ধ্যায় মারা গেছে ভানুমতি। মেয়েটি ওর লম্বা লম্বা নখগুলো নিয়ে নিথর ঘুমিয়ে আছে। ওগুলো কেউ কাটতে পারেনি। দুটো যমজ ছেলে বুকের কাছে নিয়ে শুয়ে থাকে ভৈরবী। শারীরিক এবং মানসিক কোনো দিক দিয়েই ওর কোনো শক্তি নেই। যমজ ছেলে দেখার পর থেকেই ভীষণ কান্নায় বুকটা ফাটা মাঠের মতো টুকরো টুকরো। শুক্তির মা বাচ্চা দুটো দেখছে। ধনশ্রী দরজার কাছে মাথায় হাত দিয়ে বসে থাকে। তাকে কেমন বিভ্রান্ত দেখাচ্ছে। বুকের ভেতর কেবল একটা না না ধ্বনি। কিছুতেই হতে পারে না, কিছুতেই না। ছেলে হবার পর ভৈরবী ওর পা চেপে ধরেছিল। তুমি বিশ্বাস করো, আমি অসতী নই। আমি তোমাকে ছাড়া আর কাউকে বুঝি না। আমার আর কেউ নেই। ধনশ্রী ওর পাশে হাঁটু গেড়ে বসেছিল। হাত দুটো জড়িয়ে ধরে কতবার গালে ঘষেছে। বউ, বউ, আমি তা জানি, আমি বিশ্বাস করি, কিন্তু ওই কিন্তু কাঁটা হয়ে আছে দুজনের মনে। কেউই কিছু বুঝতে পারছে না, অথচ দুজনে মনে প্রাণে বিশ্বাস করে কোনো অঘটন ঘটতে পারে না। ভোর রাতের ঠান্ডা হাওয়ার প্রশান্ত আমেজেও ধনশ্রী ঘেমে নিয়ে উঠেছিল। সংসারের এই সুখ আর কিছুতেই ধরে রাখতে পারবে না। ধনশ্রী গরুর গাড়ির চাকার ক্যাঁচ ক্যাঁচ শব্দ শুনতে পায়। ধুলো উড়িয়ে গাড়িটা চলে যাচ্ছে। ছইয়ের ভেতর ভৈরবী। না, চোখে আর পানি নেই, সব কান্না শেষ। মাথায় আর ঘুমটা নেই, সব লজ্জা শেষ। তখনই উত্তেজিত অবস্থায় চেঁচিয়ে ওঠে ধনশ্রী, না,
এ আমি হতে দেব না বউ, কিছুতেই হতে দেব না। ও ভৈরবীর পাশে এসে বসে। ভৈরবী কথা বলতে পারে না, কেবল ঠোঁট নড়ে। আমি তোমাকে ছাড়া আর কাউকে জানি না গো। ভৈরবীর ইচ্ছে করে এই কথাটা পাড়াময় চিৎকার করে বলতে, কিন্তু কে শুনবে? ছেলে দুটো সরবে চেঁচায়। ধনশ্রী ঘরের দরজা জানালা হাট করে খুলে রাখে। যমজ ছেলের খবর জানাজানি হলেই রাজার লোক ছুটে আসবে। অসতীর দায়ে ভৈরবীর বিচার হবে। ভৈরবীকে ত্যাগ করতে হবে ধনশ্রীর। এটা রাজার আইন। এক নারীর গর্ভে একসঙ্গে দুই সন্তানের জন্ম মানে দুজনের সঙ্গে যৌন সঙ্গম। সকলেই এটা বিশ্বাস করে। আর সঙ্গত কারণেই সমাজ থেকে ব্যভিচার দূর করার জন্য রয়েছে কঠিন শাস্তি। রাজার দায়িত্ব সমাজকে কুলুষহীন ও পবিত্র রাখা। এর আগে আরও দুবার এ ধরনের ঘটনা হয়েছিল। সুবাস তো বউয়ের শোকে পাগল হয়ে গিয়েছিল, আর চন্দ্রদাস নিজেই আইন হয়েছিল। বউকে ইচ্ছে করে ত্যাগ করেছিল। এত বড় ব্যভিচার নিজেই সহ্য করতে পারেনি। আমি অসতী নই বলে বুক চাপড়ে কেঁদেছিল চন্দ্রদাসের বউ। কিন্তু চন্দ্রদাস শোনেনি। শোনার মতো মানসিকতা তার ছিল না। কিন্তু ধনশ্রী কি করবে? ধনশ্রী যে মনে প্রাণে বউকে বিশ্বাস করে। ও কিছুতেই বউকে ত্যাগ করবে না, কিছুতেই না। ভোর হওয়ার সঙ্গে সঙ্গে ও কানহুপাদের কাছে ছুটে আসে। এখন কি হবে কানু? সব শুনে দরজার উপর বসে পড়ে কানহুপাদ। কোনো কথা বলতে পারে না। না কানু, আমি কিছুতেই বিশ্বাস করব না যে আমার বউ অসতী। তবে কেমন করে হলো? জানি না, জানি না। ধনশ্রী অসহিষ্ণু কণ্ঠে জেদের সঙ্গে চিৎকার করে। বুকের ভেতর খচখচ কাঁটাটাকে প্রাণপণে চেপে রাখে। ওটা মাঝে মাঝেই গভীরে ঢুকে যেতে চায়। আমার বউ যদি ব্যভিচার করেই থাকে, তবু আমি ওকে ছাড়তে পারবো না কানু। ভোরের ঠান্ডা বাতাসেও কানহুপাদের মাথাটা গরম হয়ে ওঠে। কিছু ভেবে কুলিয়ে উঠতে পারে না। ধনশ্রী যতই আবেগের কথা বলুক, এর পেছনে যুক্তি কি? আমার বউ আমি যদি ঘরে রাখি, তার জন্যে রাজার কি কানু? আমি মানিনে রাজার আইন। কানহুপাদ চমকে ওঠে। তাই তো, ব্যভিচার ওদের জন্য শুদ্ধ, কিন্তু আমরা না করলেও তার বিচার হবে। তুমি কি কথা বলছো কানুদা? মাথা ঠান্ডা করো ধনদা, ভেবে চিন্তে এগুতে হবে। তুমি ভাবো আমি ঘরে যাই, ঘরে অনেক কাজ। কিন্তু না, শেষ রক্ষা করতে পারেনি ধনশ্রী। দুজন সন্তানের জন্যে দুজন বাবা। এ যুক্তিটা এত বেশি প্রবল যে এর বিরুদ্ধে কেউ মাথা তুলতে পারেনি। 15 দিন সময় দেওয়া হয়েছিল ধনশ্রীকে, কিন্তু ধনশ্রী তা মানেনি। আইন ছিল 15 দিন শেষ হলে পরদিন ভোরেই ভৈরবীকে গরুর গাড়িতে উঠিয়ে বাপের বাড়ির পথে রওনা করিয়ে দিতে হবে। ধনশ্রী ইচ্ছে করলে সঙ্গে যেতে পারে, কিন্তু রাজার সে আইন মানেনি ধনশ্রী। তাই পরদিন দুপুরে রাজার লোক এসে জোর করে ধনশ্রীকে ধরে নিয়ে যায়। প্রথমে একজন এসেছিল, তার সঙ্গে ধস্তাধস্তি করে নিজেকে ছাড়িয়ে নিয়েছিল। তারপর এসেছিল আরো 4 জন। 5 জনের সঙ্গে পারেনি ধনশ্রী, যেতে হয়েছিল। আর সেজন্যেই চেঁচাতে চেঁচাতে গেছে ধনশ্রী। আমার অসতী বউ নিয়ে যদি আমি ঘর করি, তাতে রাজার কি? আমাদের ভালো রাজার দেখতে হবে না। চাই না এমন রাজা। বড় শক্ত কথা বলেছিল ধনশ্রী, কিন্তু বেশি বলতে পারেনি। পিটুনির চোটে মুখ দিয়ে গোঙানির শব্দ বেরুচ্ছিল কেবল। এই ঔদত্যে শঙ্কিত মন্ত্রী দেবল ভদ্র জনা 50 রক্ষী পাঠিয়েছিল গাঁয়ে। সর্বত্র রাজার রক্ষী ঘুরে বেড়ায়। সারা গা জুড়ে রাজার আইন থমথম করে। এর আগে এরকম বড় ধরনের কোনো ঘটনা আর ঘটেনি।
লোকগুলো কেবল মাথা নিচু করে আইনি পালন করেছে, অবাধ্য হয়নি। আজ ধনশ্রী পুরো ছকটা উল্টে দিল। কঠিন মূল্য দিতে হবে তাকে। অপরাধ অনেক। অসতী বউ ঘরে রেখে ব্যভিচার প্রশ্রয় দেবার প্রবণতা, রাজার আইন অমান্য করা, রাজার বিরুদ্ধে কথা বলা। দেবল ভদ্র এত বড় ধৃষ্টতা কিছুতেই সহ্য করবে না। রাজদরবারে ছিল কানহুপাদ। দেখেছে দেবল ভদ্রের টকটকে মুখে আগুনের আভা আর কঠোর দৃষ্টি। পুরো গ্রাম তছনছ করে দিতেও তার বাঁধবে না। কানহুপাদ আশঙ্কা আর উৎকণ্ঠা নিয়ে দুপুরটা পার করেছে। ধনশ্রীকে চুনের ঘরে বন্দি করে রাখা হয়েছে। তার ভবিষ্যৎ অনিশ্চিত। কি হবে কানহুপাদ নিজেও তা জানে না। তার চোখের সামনে সবকিছু বিপরীত ধারায় উদ্ভাসিত হতে থাকে। কোথায় যেন আপন নিয়মে একটা ফোঁকর তৈরি হচ্ছে। সেটা ঠেকাবার সাধ্য কারও নেই। দেশে বৌদ্ধ রাজা, কিন্তু অধিকাংশ বৌদ্ধ মন্দির ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সংস্কারের প্রয়োজনে কেউ এগিয়ে আসে না। সর্বত্র ব্রাহ্মণের দোর্দণ্ড প্রতাপ। সে প্রতাপে প্রাণ ওষ্ঠাগত কানহুপাদ্যের মতো এক শ্রেণীর লোকের। বৌদ্ধ ধর্মের মায়া মমতার কথা গল্পের মতো শুনেছে ওরা। সেটা পেলে জীবনটা হয়তো অন্যরকম হতো, আরও একটু স্নিগ্ধ, আরও একটু শ্যামল। বিকেলে তড়িঘড়ি করে ফেরার পথে কানহুপাদের চোখে পড়ে করুণ দৃশ্যটা। বুক হু হু করে ওঠে। গরুর গাড়ির পেছনে ভৈরবীর ভাই মুখ নিচু করে হাঁটছে। খবর পেয়ে 2-3 দিন আগে এসেছে। মুখ শুকনো, উস্কো খুস্কো চুল, বিভ্রান্ত দেখাচ্ছে ওকে। বোনকে গালাগাল করলেও ধনশ্রীর ব্যবহারে ও ভীষণভাবে আলোড়িত। দেশাক গাড়ির সঙ্গে সঙ্গে যাচ্ছে, হয়তো অনেক দূর যাবে। কানহুপাদ জানে ও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। কানহুপাদ নিজেও পারেনি। ভৈরবী সকলের পায়ে ধরেছে, কেঁদে বলেছে সে অসতী নয়, ও যে কোনো পরীক্ষা দিতে রাজি, শুধু যেন ধনশ্রী ওকে ত্যাগ না করে। কিন্তু এখন রাজার চাইতে মন্ত্রীর শাসন প্রবল। তার মুখের উপর কথা বলবে কে? ভৈরবীর অনুনয় বিনুনয় কাউকে স্পর্শ করেছে, কাউকে করেনি। কেউ ঘৃণায় মুখ ফিরিয়েছে। সেজন্যই গরুর গাড়ির ছোঁয়ের মাথা ঠুকতে ঠুকতে চলে যাচ্ছে ভৈরবী। পেছনে ধুলো উড়ছে, ওকে আর চেনা যায় না। সন্তান জন্ম দেবার পর শরীরের যেটুকু অবশিষ্ট ছিল, এমন একটা চরম পরিণতিতে তার শেষ কাঠামোটা ভেঙে গেছে। বড় ছেলে দুটোর সঙ্গে সঙ্গে ছোট দুটোও সমানে কাঁদছে। কারো প্রতি ওর কোনো আকর্ষণ নেই। ভৈরবী যেন জাগতিক পৃথিবীর সমস্ত সুখ দুঃখ থেকে হঠাৎ করে বিচ্ছিন্ন হয়ে উঠেছে। কয়েকদিন রাজার লোক বেপরোয়া ঘুরে বেড়ায় গায়ে। কেউ যদি সামান্য কথাও এদিক ওদিক বলে, সঙ্গে সঙ্গে ধরে নিয়ে যাবে। গায়ে থমথমে পরিবেশ ভুতুড়ে হয়ে যায়। সন্ধ্যের পর কেউ আর বাইরে থাকে না, দরকার ছাড়া কারো সঙ্গে কথা বলে না। ভৈরবী চলে যাবার পরদিন কামদ বউকে নিয়ে শ্বশুর বাড়ি গেছে। শ্বাসরুদ্ধকর এই পরিস্থিতি ওর জন্যে ভয়াবহ হয়ে উঠেছিল। পালিয়ে বাঁচতে চেয়েছে। ভৈরবীর বাসায় এখন আর সন্ধ্যাবেলায় বাতি জ্বলে না। শূন্য ঘর হা হা করে। হাঁটুরেরা ও পথ দিয়ে ফেরার সময় চোখ তুলে চায় না। ধনশ্রী এখন বন্দী। কবে ছাড়া পাবে কেউ জানে না। কানহুপাদ নিজে রাজদরবারে থেকেও কোনো হদিশ করতে পারেনি। ডম্বি একদিন কানহুপাদকে একলা পার করতে করতে বলেছিল, তুমি কেমন ঝিমিয়ে গেলে কানু। ধনাদার জন্যে মনটা পড়ে। ডম্বি খিলখিলিয়ে হাসে। মনকে পুড়িয়ে কষ্ট দিয়ে লাভ কি? পারলে দেবল ভদ্রের বাড়িটা পুড়িয়ে দাও। আহ
আস্তে মল্লারি, নদী আর নৌকা ছাড়া কেউ এখানে নেই। এদের অবিশ্বাস করি না, আর থাকলেই বা কি। ডম্বি জোরে জোরে নৌকা বায়, কানহুপাদ হাঁটুতে মাথা রেখে বসে থাকে। গুণ টানে দুজন লোক, ওদের পেশিবহুল শরীরে আশ্চর্য জোয়ান কি। সবাই যদি অমন হতো, ওরা কোথায় যায়? ওদের ধরে রাখা যায় না? ওরা গাঁয়ের জোয়ান ছেলেগুলোকে শরীর গড়ার কৌশল শিখিয়ে দিত। সুলেখা যখন দেশাখের কাছে কথাটা পারল, তখন নিজের কানকে বিশ্বাস করতে ইচ্ছে করেনি দেশাখের। তখন রাত, ফিকে জ্যোৎস্নায় সুলেখার মুখ তেমন স্পষ্ট দেখা যাচ্ছে না। রাতে খাওয়া দাওয়ার পর সব কাজ সেরে দেশাখকে বাইরে ডাকে সুলেখা। রান্নাঘরের বারান্দায় পা ছড়িয়ে বসে, মুখে পান, রাশি চুল উঁচু করে খোঁপা বাঁধা। ঘরের ভেতর লোকি আর গুনির হাসাহাসির শব্দ আসে। আমড়া গাছের মাথায় বসে একটা কাক থেমে থেমে ডাকে। সবকিছু কেমন বিরক্তিকর মনে হয় দেশাখের, এমনকি সুলেখার এই ডেকে আনার ভঙ্গিটাও। কেন ডেকেছ বলছো না যে? তোমার দাদার তো কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না দেশাখ। হ্যাঁ, অনেক তো খোঁজ খবর করলাম, আর হয়তো ফিরবে না, তাই তো মনে হয়। দুজনে কিছুক্ষণ সময় কাটায়। কাকের ডাক আর নেই। দেশাখ হাই তোলে। সারা বিকেল ছেলেদের তীর ছোড়া শিখিয়েছে। এখন ভীষণ ক্লান্তি লাগছে, বসে থাকতে ইচ্ছে করে না। আমার ঘুম পাচ্ছে বৌদি। বলছিলাম কি, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সুলেখার গলা কেঁপে যায়। সিদ্ধান্ত? হ্যাঁ, সুদাম আমাকে বিয়ে করতে চায়। বৌদি, আমি রাজি হয়েছি দেশাখ। কি বলছো? তোমার ঘাড়ে বসে আর কতকাল খাবো? তোমার দাদাও ফিরবে না। ভেবে চিনতে দেখলাম নিজের পথ করে নেওয়া ভালো। আমরা কি তোমাকে অনাদর করেছি? ছি দেশাখ, অমন কথা আমি কোনোদিন ভাবিনি, এবং তোমার এই কষ্টের উপার্জনেও আমি খুশি ছিলাম। কিন্তু কতকাল টানবে? তোমার নিজেরও তো বিয়ে করতে হবে। এখন তুমিই ব্যাপারটা মিটিয়ে দিতে পারো। আমি ভেবে দেখি বৌদি, আমাকে সময় দাও। দেশাখ আর দাঁড়ায় না, একরকম দৌড়ে নিজের ঘরে চলে আসে। বিছানায় উপুড় হয়ে শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে ওর ভীষণ কান্না পায়। ছেলে মানুষের মতো শব্দ করে কাঁদে দেশাখ। পাশের ঘরে শুয়ে সে কান্না শুনে সুলেখা বুকটা কেমন করে, কিন্তু কিছুতেই পিছুবে না। এখনই উপযুক্ত সময় পথ দেখার। শেষ পর্যন্ত সুলেখার কথাই রাখতে হয় দেশাখকে। গায়ের একদম শেষ সীমান্তে নিরিবিলি সংসার পাতে সুলেখা। সুদাম পাকা চাষি, চাষবাস খুব ভালো বোঝে। সংসারে অভাব কিছুটা কম। দুজন মানুষের দিন ভালোভাবেই কেটে যায়। সুলেখার মনে হয় বহুদিন অন্ধকার ঘরে বন্দি থাকার পর ও ছাড়া পেয়েছে। এখন রোদ দেখছে, বাতাস পাচ্ছে। সুদাম ভারী ভালো মানুষ, নিরীহ গোবেচারা। সুলেখার সংস্পর্শে জীবনের নতুন বাঁক বদলে সুখী। মাঝে মাঝে দেশাখের বুক খাঁ খাঁ করে। সুলেখার জন্যে একটা শূন্যতা অনুভব করে। শাশুড়ি মুখ বেঁকিয়ে বলে, গেছে ভালো হয়েছে, আপদ গেছে। হুলটা হজম করা তার পক্ষে সম্ভব হয়নি। সংসারের হালটা ধরে রেখেছিল সুলেখা, এখন সেটা এলোমেলো বিধ্বস্ত। লোকি গুণী বৌদিকে ভুলতে পারে না, লুকিয়ে দেখা করতে যায়। অরুণের লুকুছাপা নেই। সোজাসুজি এখন আমার বৌদি বলে দাবি নিয়ে উপস্থিত হয় সুলেখার কাছে। সুলেখার মাঝে মাঝে খটকা লাগে। সংসারটা ছেড়ে এসেও এখনো ওটা যেন ওরই রয়ে গেছে। সুলেখার ঘটনা অনায়াসে সবাই ভুলে যায়, কিন্তু ধনশ্রী সবার বুকের মধ্যে একটা কালো কাঁটা হয়ে গেঁথে আছে। কেউ ভুলতে পারে না, লোকটা আর ফিরে আসেনি। কি হয়েছে
কেউ কিছু জানে না, কেউ কাউকে জিজ্ঞেস করতে পারে না, ভয় পাছে কোনো অশুভ সংবাদ শুনতে হয়। কেবল বুকের নিচে খচখচ শব্দ টের পায়। যখন তখন রাজার লোক আসে, সামান্য কারণে একে ওকে ধরে নিয়ে যায়, দু একদিন আটকে রেখে ছেড়ে দেয়, নয়তো মারধর করে। কাউকে কোনো কারণ জানাবার দরকার নেই, অপরাধ কি সেটাও জানে না। দেশাখের তীর ধনুকের দলে জোয়ান ছেলে বাড়ে। নিমাই, বাদল, গৌরঙ্গ, শিবু, ওরা শিকারের নামে দূরের বনে চলে যায়। সারাদিন পর ফিরে এলে এখন আর একটুও ক্লান্তি লাগে না দেশাখের। শরীরে যেন একটা আলগা যন্ত্রের আবির্ভাব হয়েছে, সেটা থেকে অনবরত শক্তি চোঁয়ায়, চুইয়ে চুইয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় অবসাদ আর ক্লান্তি। সন্ধ্যায় নিজের হাতে তিতির আর হারিয়ালের পাক ছড়াতে ছড়াতে ভুসুকুর কথা মনে পড়ে। দাদাটা সেই যে গেল, আর কোনো খবর নেই। যদি বেঁচে থাকে, যদি ফিরে আসে, মুহূর্তে হাতের কাজ বন্ধ হয়ে যায়। ভয় করে দেশাখের, একজন মানুষের স্বপ্ন গুড়িয়ে যাবার ভয়। ধনশ্রী এ বোধটা সকলের মধ্যে ঢুকিয়ে দিয়ে গেছে। পরক্ষণে নিজেকে সামলে নেয়। আসলে সুলেখা যাওয়াতে পুরো সংসারের গোছানো ভাবটা নষ্ট হয়ে গেছে। মা খেয়াল খুশি মতো রান্না বান্না করে, লোকি গুণী নিজেদের ইচ্ছে মতো ঘুরে বেড়ায়। সোহাগের কেউ নেই, শাসনের কেউ নেই। দেশাখ পাখি দুটো তৈরি করে মাকে ডাকে। মা ঘর থেকেই কোঁকাতে কোঁকাতে বলে, বাতের ব্যথায় উঠতে পারছি না বাবা। রাতের খাওয়া হবে না? দুপুরে যে 4টি ভাত আছে তা ভাগ করে খেয়ে নে, রাতে তো ঘুমিয়ে থাকবি, আর রাতে পারবো না। পেটে খিদে থাকলে আমার ঘুম আসে না। দেশাখের মেজাজটা খারাপ হয়ে যায়, মার কাছ থেকে কোনো জবাব আসে না। অগত্যা দেশাখ কুয়োতলায় গিয়ে পাখি দুটো ধুয়ে আনে, উনুন জ্বালিয়ে ঝলসে নেয়। এর বেশি কিছু করার সাধ্যি ওর নেই। তারপর বারান্দায় বসে মনের সুখে কামড়ে খায়। ভালোই লাগে, প্রতিদিনের রাঁধা তরকারির চাইতে স্বাদটা ভিন্ন তো বটেই। সারাদিনের পরিশ্রমে পেটে ভীষণ খিদে। সুলেখা থাকলে কিছু তৈরি খাবার পাওয়া যেত, না সে কথা ভেবে মন খারাপ করে না ও। একটু পর নিঃশব্দে লোকি গুণী ঢুকে। দেশাখকে বারান্দায় দেখে দুজনের বুকের মধ্যে ভীষণ তোলপাড়। ধরা পড়ে যাবার ভয়, কিন্তু দেশাখ খাবার আনন্দে ওদের খেয়াল করে না। দুজনের কোঁচর ভরা শামুক চুপচাপ ঘরের কোণে ঢেলে রেখে দুজনে কুয়োতলায় আসে, ঝপাঝপ পানি ওঠায়। লোকি হেসে গড়িয়ে পড়ে, নিখিলদার মতো মানুষ হয় না, নারে গুনি? ঠিক বলেছিস, আজ তোকে অনেকক্ষণ রেখেছিল। পাহারা দিতে আমার যা ভয় করছিল, সারাক্ষণ মনে হচ্ছিল এই বুঝি কেউ এসে পড়ে। ভয় না ছাই? কেন? ভাবছিলি গুনিটা এলেই আমি নিখিলদার কাছে যেতে পারি, তোর দেরি সইছিল না। যা, মিছে কথা। বুঝি রে, বুঝি। দুজনেই শব্দ করে হাসে। তারপর ঘরে এসে দুপুরের 4টি ভাত খেয়ে শুয়ে পড়ে। কিন্তু দুজনে দুপাশে শুয়ে থাকলেও ঘুম আসে না কারোই। নিখিলদার সঙ্গে কেমন একটা মজার কাণ্ড ঘটে যায়। এতদিন এত সব কথা কিছুই জানতো না, পা থেকে মাথা পর্যন্ত কেমন জানি করে। ঘুম আসে না গুনি? আমারও আসে না। আবার চুপচাপ দুজনের নিঃশ্বাস উঠানামা করে, একে অপরের পিঠের সঙ্গে লেগে আছে। এক সময় লোকি ফিস ফিস করে ডাকে, গুনি বল, আমার এখন মরে যেতে ইচ্ছে করছে। ঠিক বলেছিস, আমারও। আবার চুপচাপ, নিজেদের উপর বিরক্ত হয় নিজেরাই। চোখ ব্যথা করে, জোর করে আর কতক্ষণ চোখ বুজে থাকা যায়? লোকি বল, আমার খুব মন খারাপ লাগছে। আমারও। চল বাইরে গিয়ে বসি, চল। দুজনে উঠে বাইরে আসে। উঠোনে আমড়া গাছের ছায়ার
আলপনায়। বারান্দায় পা ছড়িয়ে বসে থাকে ওরা। এসব কথা কাকে জিজ্ঞেস করা যায় রে? চুপ চুপ, কাউকে না। চল ঘরে যাই, চল। দুজনে আবার ঘরে এসে শোয়, চুপচাপ, কিন্তু প্রাণপণ চেষ্টাতেও ঘুম আসতে চায় না ওদের। আপনারা শুনছিলেন উপন্যাস নীল ময়ূরের যৌবন পর্ব ৮। পরবর্তী পর্ব ও গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।